কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাল গোটা বিশ্বের চোখ নিউ জার্সিতে। আবার বিশ্বকাপ মেসির হাতে নাকি বাজিমাত করবে স্পেন? আমরা গতকাল আলোচনা করেছিলাম দুই কোচের স্ট্র্যাটেজি কি হতে পারে। চলুন আজ আড্ডায় আমরা একটু আলোচনা করি ফার্স্ট 11 কি হতে পারে। স্পেন এবং আর্জেন্টিনা দুদলে কি সেমিফাইনালের দলই অপরিবর্তিত রাখবে, নাকি কিছু ছোটোখাটো পরিবর্তন আসতে পারে? আমাদের ফুটবল আড্ডায়, বিশ্বকাপ ফুটবল আড্ডায় আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ সহকর্মী সাংবাদিক। বাঁদিকে সৌভিক বন্দ্যোপাধ্যায়, ডান দিকে রূপক মিশ্র। আমি প্রথম রূপকের কাছে আসি। দল ফার্স্ট 11 কি হবে সেটা একটা কোচের স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে এবং সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় সেমিফাইনালের দল নিয়ে আর্জেন্টিনা প্রথম নামবে? সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো পরিবর্তন করে নেমেছিল। হ্যাঁ, দেখো এই বিশ্বকাপে আমি যা দেখলাম যে বেশ কিছু মিথ মোটামুটি নস্যাৎ হয়ে গেছে। তার মধ্যে একটা মিথ খুব অনেক বছর ধরে, আমি বলবো অনেক দশক ধরেই খেলার ময়দানে, শুধুমাত্র ফুটবলে না, ক্রিকেটে বা অন্যান্য বিভিন্ন খেলাতেও, সেটা হচ্ছে উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে চায় না। এটা যে কোনো খেলাতেই দেখবে, ক্রিকেটেও দেখবে উইনিং কম্বিনেশন রেখে নামে। তো এই বিশ্বকাপে আমি দেখছিলাম আর্জেন্টিনার বিভিন্ন যে প্লেইং 11 আমি দেখছিলাম এই বিশ্বকাপে শুরু থেকেই, যে সাফল্য পেলেও কিন্তু স্কালোনি ছোট ছোট কিন্তু চেঞ্জেস করেছে। সেটা স্কালোনির নাকি এটা একটা মানে এটা এই বলবো ওরা একটা যে টিঙ্কার করাটা, এটা একটা ওর স্বভাব ধর্মের মধ্যেই পড়ে। কারণ নিজে বলেছিল যে ও কিন্তু অ্যানসেলোত্তির বড় ফ্যান, এবং ইতালীয় ম্যানেজাররা কিন্তু ঐতিহ্যগতভাবে কিন্তু রদ বদলে বিশ্বাসী। ওরা কিন্তু একটা স্ট্যাগন্যান্ট একটা পজিশন রাখে না, ওরা একটা চেঞ্জ করে। তো আমি ওই দুয়ে দুয়ে চার করলাম আর কি, যে অ্যানসেলোত্তির যে মানে নিজেকে যে আইডল ভাবে, তো তার একটা ঝোঁক থাকবে যে আমি একটু বদল আনি। তো এই বিশ্বকাপে দেখলাম মোটামুটি একটা ম্যাচ ছাড়া 4-4-2 ফরমেশন। কালকের ম্যাচও 4-4-2 থাকবে। প্রথম ম্যাচটাতে 4-3-3 খেলেছিল ওরা, আলমেদাকে বাম দিকে। আমার মনে হয় না কালকে এইরকম 4-3-3 করবে, তাতে মানে কি বলে মাঠটা আরও ছড়িয়ে যাবে। এবার ছড়ানো মাঠটা আর্জেন্টিনা চাইবে না, ওরা চাইবে আর একটু সংকুচিত করে আনতে, কারণ স্পেন কম্পোজ করে রাখতে। কারণ স্পেন কিন্তু যত তুমি মানে কি বলো যে মাঠটাকে স্ট্রেচ করবে, তত ওদের পক্ষে কিন্তু পাস দেওয়া নেওয়া করা বা একটা স্পেস বা গ্যাপ খুঁজে নেওয়াটা সুবিধার। তুমি যত ওদেরকে আরও সেন্ট্রালি আনতে পারবে, আরও সংকুচিত, আরও ওদেরকে কোণঠাসা করতে পারবে ফিজিক্যালি, বা কি বলবো যে মাঠের যে চৌহদ্দি বরাবর, ওরা কিন্তু অতটা আনইজি ফিল করবে। তো কালকে যে কোনোভাবে ওরা চাইবে স্পেনের খেলাটাকে আর সেন্ট্রিক করে রাখতে। তো কালকের ফরমেশনটা মোটামুটি জলের মতো স্পষ্ট, 4-4-2। এটা কারা থাকতে পারে, এটা কারা কারা থাকতে পারে? তো আমার মতে যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে একাদশটা খেলেছিল সেখানে একটা টুইস্ট থাকবে, সেটা আমি আসছি। প্রথমে আমি বলি গোলকিপার হিসেবে মার্তিনেজ, এটা সত্য, প্রতিষ্ঠিত সত্য থাকছেই। এবার মার্তিনেজকে খেলানোর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে মার্তিনেজ খুব কনফিডেন্ট একজন প্লেয়ার। দ্বিতীয় কথা হচ্ছে প্রিমিয়ার লিগে দেখবে যে গোলকিপারদের থেকে মানে একটা বিল্ড করার একটা যে প্রবণতা আছে, যে ওটাকে ইংরেজিতে বলে বিল্ডিং ফ্রম দ্য ব্যাক, খেলাটা তৈরি করে। আগে যেমন দেখতাম আমরা সাধারণত দেখেছি গোলকিপার বলটাকে বসালো, তারপর দুম করে একটা লম্বা কিক করলো, যে দীর্ঘদেহী স্ট্রাইকার বলটাকে নামালো, তারপর সেখান থেকে আস্তে আস্তে পাস নিয়ে একটা গোলের একটা সুযোগ তৈরি করা। এইবারে বলছে যতই প্রেস করুক না কেন, সে স্পেন করুক, বার্সেলোনা করুক, কোনো টিমই না মানে গোল কনসিড করলে ওই দর্শন থেকে মানে বেরিয়ে আসে না। এখন কিন্তু একাধিক টিমই এই ওয়ার্ল্ড কাপে তুমি যদি লক্ষ্য করো, গোলকিপার কিন্তু বল হোল্ড করে খেলছে। ফ্রান্সও কিন্তু করেছে, স্পেন তো করেই, আর্জেন্টিনাও তাই। একাধিক টিম, একমাত্র ব্রাজিল দেখেছি কিছুটা লং বল বেশি খেলেছে। হ্যাঁ, ব্রাজিলের মোটামুটি সবকটা টিমই কিন্তু এই ফরমেশন। তো এইবারে ব্যাপারটা হচ্ছে যে মার্তিনেজ তার কিন্তু এই ব্যাকরণটা ভালো করে জানা। তার কারণ হচ্ছে যে অ্যাস্টন ভিলাতে এই যে স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু তাদের যে কোচ, সে কিন্তু এই স্ট্র্যাটেজি, যারা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে থাকেন দর্শকরা, তারা কিন্তু মিল পাবেন রূপকের যে কথাটা বলছে একদমই। মানে অ্যাস্টন ভিলার খেলাও যদি তুমি দেখো, যে ওর মধ্যে কিন্তু ওরা এইভাবেই খেলে। তো মার্তিনেজকে রাখাটা আর একটা অবশ্যই একটা কারণ, যে খেলা যদি এক্সট্রা টাইমে যায় বা পেনাল্টি হয়, অনেকটা এগিয়ে থাকবে গত বিশ্বকাপে। তবে সিমনকে কিন্তু আমি খুব মানে উঁচু দরের একজন মানে শর্ট স্টপার মনে করি, কারণ সিমনে কিন্তু খুব ভালো সেভ করে, মানে পেনাল্টি কিন্তু ভালো সেভ করে। সুতরাং এখানে যেমন আগের ম্যাচে আমি পিকফোর্ডের থেকে অনেকটা এগিয়ে রেখেছিলাম, এখানে আমি এগিয়ে রাখতে পারছি না, প্রথম সমান। হ্যাঁ, এইবারে দেখো রাইট ব্যাক পজিশনটা আমি বলেছি বরাবর দুর্বল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই জায়গা থেকেই কিন্তু গোল খেলো, কিন্তু রাইট ব্যাক পজিশনটা মনে হয় না চেঞ্জ হবে। সেই মলিনাই খেলবে, মানে মলিন হলেও মলিনাই খেলবে। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় যেটা, যে মলিনার আর কিছু থাকুক না থাকুক, ও কিন্তু খুব দ্রুত মানে ট্রানজিশনে যাওয়া অবস্থায় টিম ধরো
কি বলবো যে পজিশন লুজ করেছে, ও কিন্তু খুব দ্রুত ট্র্যাক ব্যাক করতে পারে এবং তার এনার্জি আছে একটা। এই এনার্জিটার জন্য কিন্তু মলিনাকে সম্ভবত খেলানো হবে। ওর ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল প্রচুর ফ্লজ রয়েছে, প্রচুর খামতি রয়েছে, তবুও ওই জায়গাটা কিন্তু আমার মনে হয় না ব্রেক করবে এখানে। সুতরাং মলিনা থাকলো রাইট ব্যাকে। আমার মনে হয় যে সেন্টার যে পেয়ারিং সেখানেও কোনো চেঞ্জ হবে না। রোমেরো যে খেলেছে এবং মার্তিনেজ এই দুজন, হ্যাঁ লিসান্দ্রো মার্তিনেজ এই দুজন খেলবে। এবং রোমেরোকে খেলানোর একটা খুব বড় কারণ হচ্ছে যে আবার প্লেয়ারটার নাম ওটা গুলিয়ে যায়, কিলো ওয়ারজাবাল। হ্যাঁ ওয়ারজাবাল যেহেতু ফলস নাইন, ফলস নাইনের একটা তুমি কি বলবো যে ধর্ম দেখবে, ওটা সাধারণত কি লুকিয়ে থাকে। এই লোকানো স্ট্রাইকারগুলো না খুব অদ্ভুত, মানে তোমার সামনে ধরো একটা লম্বা চওড়া একটা স্ট্রাইকার আছে, তোমাকে বলে দিল কোচ যে তুমি এর সঙ্গে সঙ্গে থাকো, একে ছায়ার মতো অনুসরণ করো। এবার ওয়ারজাবালের সমস্যাটা হচ্ছে ও বারবার না মিডফিল্ডে চলে গেল, সে দিয়ে গেল, আবার দুম করে চলে গেল, আবার উইংয়ে চলে গেল। এই রোমেরো কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে বলতে পারো, বা তার যে ইন্টারসেপশন খুব ভালো, এই বিষয়ে খুব সুন্দর ইন্টারসেপশন। এবং ইংল্যান্ড ম্যাচেও মাথা ঠান্ডা অভিজ্ঞতা আছে। এবং ইংল্যান্ড ম্যাচেও দেখলাম হ্যারি কেন এবং জুড বেলিংহাম একটা পজিশনে ওকে দ্রুত প্রেস করেছে এবং ওর কাছে বলটাকে ক্লিয়ার করার একটাই রাস্তা ছিল, ও কিন্তু এক চুল এদিক ওদিক করেনি। এবং ওই বিশ্বকাপের সেমিফাইনালে হাই ভোল্টেজ একটা ম্যাচ এবং চারদিকে দর্শক মানে কি বলেছে গমগম করছে, নার্ভটাকে মানে ধরে রেখে ওই পজিশন থেকে বলটা ক্লিয়ার করা, এই যেন একটা অন্য রোমেরো। সুতরাং রোমেরোকে মানে বসানোর কোনো মানে জায়গায় নেই। তাছাড়া টটেনহামের ও কিন্তু অধিনায়ক, ফলে অধিনায়কোচিত একটা যে ব্যাপার মানে সম্রাট দা, যে সমস্ত অধিনায়ক একটু গুছিয়ে বলি, যে সমস্ত ডিফেন্ডার অধিনায়ক তাদের মধ্যে না একটা আলাদা একটা জোশ দেখা যায়। যেমন জন টেরি, হ্যাঁ জন টেরি যখন ক্যাপ্টেন, ওর নামের সঙ্গে ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড এই তিনটে বিশেষণ কিন্তু জড়িয়ে গেছে। সুতরাং পিছন থেকে লিড করে, হ্যাঁ মালদিনি, হ্যাঁ যতগুলো তুমি দেখবে ডিফেন্ডাররা অধিনায়ক যখন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা আলাদা একটা জোশ চলে আসে, আলাদা একটা চলে আসে, একটা কি বলেছে ওরা চলে আসে, আবার চলে আসে। রোমেরো ঠিক আছে, মার্তিনেজকে খেলানোর একটা কি বলবো যে বড় কারণ হচ্ছে আমি দেখেছি যে ও যখন ম্যানুয়ার হয়ে যখন খেলে, ও না খুব সুন্দরভাবে প্রেসটাকে বাইপাস করতে পারে ছোট পাস দিয়ে। ও ডায়াগোনাল পাস খুব সুন্দর খেলে এবং ওর শর্ট পাস খেলা এই যে ক্ষমতাটা, এটা কিন্তু সাংঘাতিক। একদম খুব মানে ক্লোজ জোনেও দেখেছি ছোট ছোট পাস খেলে। এইবার এটা আমাদের টেনশন হয়ে যায়, একদমই তাই। এবং এইটা কেন কাজে দেবে, কারণ তোমার স্পেন কিন্তু প্রচণ্ড প্রেস করবে এবং ওই যে প্রেসিং ভেঙে মিডফিল্ডে বলটা পৌঁছে দেওয়া এবং এনজো ফার্নান্দেজ থেকে মেসি হয়ে তারপরে হুলিয়ান আলভারেজের কাছে যাওয়া, এই সাপ্লাই লাইনটার মূল কেন্দ্র কিন্তু ও। সুতরাং ও হলো একদম একটা চয়েস, অটোমেটিক চয়েস বলতে পারো। আর লেফটে ওই তাগিয়া ফিলো, এ কিন্তু খুব সুন্দর। এ কিন্তু এই বিশ্বকাপে আমি দেখেছি এ কিন্তু মোটামুটি একটা পরিচ্ছন্ন ফুটবল খেলে। সাধারণত উইং ব্যাক বলো বা লেফট ব্যাক, ফুল ব্যাক, এটা না খুব ডার্টি গেম খেলে, কারণ এদের খেলতে, কারণ এদের একসাথে ডিফেন্ড করার এবং অ্যাটাক করার দুটো দায়িত্ব থাকে, ফলে নিরন্তর ইয়েলো কার্ড ইত্যাদি ইত্যাদি তাদের দেখতে হয়, খুব ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে থাকতে হয়, কারণ এদের হাতে মানে এদের মাথায় খুব ঝামেলা। তাগিয়ে ফেলে কিন্তু খুব ভালো খেলেছে, হ্যাঁ এই বিশ্বকাপে দেখলাম ও খুব হাই টেম্পার ইংল্যান্ড ম্যাচটা দেও, হ্যাঁ কিন্তু ওর দিক থেকে কিন্তু কোনো সেরকম বড় কোনো মাথা গরম করেনি বা ক্লিন খেলেছে। যদিও তাকে ইয়ামালের মুখোমুখি সম্ভবত হতে হবে, কিন্তু সেক্ষেত্রে মানে কতদূর কি হবে না হবে আমরা দেখবো। তবে দেখো প্রাক্তন ফুটবলারদের একটা আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কিছুটা সমালোচনা করেছেন, গোটা বিশ্বকে গোল খাচ্ছে দেখে, কিন্তু ওভারঅল কিন্তু নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে মাথা ঠান্ডা করে খেলাটা খারাপ খেলছে না। এইবার তুমি দেখো মিডফিল্ডে বললাম 4টে প্লেয়ার, 4-4-2 যেহেতু বলেছি, এইবারে তোমার ডান দিকে যে কে থাকবে এইটা নিয়ে আমি বললাম যে একটা টুইস্ট রয়েছে, যেটা ডিপল অথবা সিমিওনে। এইবারে আমার মনে হয় যে আগের ম্যাচ থেকে এই ম্যাচে একটা জায়গাতেই কিন্তু স্কালোনি চেঞ্জ করতে পারে, হয় ডিপল খেলবে না হলে তোমার সিমিওনে। আমার যা অনুমান তাতে আমার মনে হয় সিমিওনেকেই খেলানো হবে। আচ্ছা, তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে সিমিওনের একটা অফুরন্ত এনার্জি, প্রাণ শক্তি এবং প্রেসিং ফুটবলে দেখো ডিপলের বয়স 32। এবার 32 বছরের একজন খেলোয়াড়, যেখানে আমি দেখলাম অলরেডি কিন্তু দূষণ নিয়ে একটা বেশ বাড়াবাড়ি চলছে, ওই রকম একটা মানে দূষণে তুমি বুঝতে পারছো শ্বাসকষ্ট হবে। এইবার স্পেনের হাই প্রেসিং ফুটবলে কতটা খাপ খাওয়াতে পারবে, অন্তত যদি তাকে 70 মিনিটও চালাতে হয়, খুব টাফ ডিপলের ক্ষেত্রে। আমার মনে হয় এক্ষেত্রে সিমিওনি যে আতলেতিকো মাদ্রিদের হয়ে খুব ভালো খেলেছে, এই সিজনটা খারাপ খেলেনিও। এবার আমার মনে হয় সিমিওনেকেই সম্ভবত কিন্তু
প্রথম 11-এ রাখতে পারে, রাইট উইং এ কিন্তু সিমিওনে থাকছে, শুরুটা করবে, তারপরে যখন প্রয়োজন পড়বে তখন ডিপল খেলানো হবে। এবং আগের ম্যাচে যেহেতু মানে কোথাও গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিল, সম্ভবত একটা ভালো গোলের সুযোগ পেয়েছিল, যেটা কিন্তু ইংল্যান্ডের একটা ডিফেন্ডার স্পেন্স সম্ভবত দারুণ ট্যাকেলে ওটাকে সরিয়ে দেয়। আমার মনে হয় একদমই বক্সের মধ্যে অসাধারণ একটা ট্যাকেল ছিল, লাস্ট ডিট চ্যালেঞ্জ ছিল, একটা খুব ভালো চ্যালেঞ্জ ছিল, কিন্তু মোটামুটি সিমিওনে অসাধারণ খেলেছে। পাশে হচ্ছে একদম কি বলবো স্পষ্ট, সেটা হচ্ছে পারেদেস আর ম্যাকালিস্টার, এই দুটো ফাইনাল, একদম এই দুটো ফাইনাল। এদের মধ্যে এক ধরনের একটা তালমিল আমি অলরেডি কিন্তু মানে মিডফিল্ডে না সাধারণত দেখবে রড্রি বলো বা তার সঙ্গে আমাদের ওই রুইস, এই দুজনের মধ্যে যে তালমিল এটা কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনার এই দুজনের মধ্যে, মানে এই দুজনে আরএসসি নেই, এরা এবং ম্যাকালিস্টারের মধ্যে আমার মনে হয় যে দায়িত্বটা থাকবে কিন্তু রড্রিকে নির্বিষ করার, কারণ রড্রির পায়ে যদি বল থাকে এবং রড্রি যদি ডিকটেট করার সময় এবং যে স্পেসটা পেয়ে যায় যদি, তাহলে কিন্তু খেলায় একা হাতে রড্রি কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সুতরাং রড্রিকে নির্বিষ করার দায়িত্বটা কিন্তু ম্যাকালিস্টারের হাতে, এবং ম্যাকালিস্টার যেহেতু লিভারপুলের হয়ে খেলেছে, এবং লিভারপুলের হয়ে তুমি দেখো যে আমাকে ওটাকে বলি হাই অকটেন ফুটবল, যেটা যেমন ইউর্গেন ক্লপ একটা সুন্দর নাম দিয়েছিল হেভি মেটাল ফুটবল। ওই হেভি মেটাল ফুটবলের সঙ্গে যেহেতু সে ধাতস্থ, ফলে সে কিন্তু জানে যে হাই প্রেসিং ফুটবলের সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হয়, কীভাবে খেলতে হয়। সুতরাং আমার মনে হয় থাকছে প্যারেদেসের মধ্যে, যেটা খুব সুন্দর আমি দেখলাম প্যারেদেসের মধ্যে, যে ও না এই বিশ্বকাপটা মানে ওর ছায়া থেকে বেরিয়ে এসছে। মানে আগে ওকে আমি জাতীয় দল বলো বা কি বলবো যে ক্লাব লেভেলে যেরকম দেখেছি, হয় না কিছু কিছু প্লেয়ার নিজেকে আপস্কেল করে বড় টুর্নামেন্টে বড় মঞ্চে হঠাৎ করে বড় হয়ে ওঠা, পারেদেস হচ্ছে আমার কাছে এই আর্জেন্টিনীয় দলের সবচেয়ে বড়, কারণ এনজো ভালো পারফর্ম করবে আমি জানতাম, ম্যাকালিস্টার ভালো খেলবে আমি জানতাম, কিন্তু পারেদেসকে আমি দেখছি এই বিশ্বকাপে এতটা ভালো খেলবে না, আমি সত্যি আশা করিনি। ও না একটা কি বলবো যে কমপ্লিট মিডফিল্ডার, ও যেরকম বল ডিস্ট্রিবিউট করছে সেভাবে কিন্তু চাপটাকে সোক আপ করছে, হোল্ড করছে খুব ভালো। এবং মেসির যখনই আমি দেখেছিলাম যে বল যখন লুজ করছে ও কিন্তু এগিয়ে যাচ্ছে, যে কাজটা ডিপল করতো আগের বিশ্বকাপে। আর লেফটে থাকছে এনজো ফার্নান্দেজ। এবার এনজো ফার্নান্দেজের খেলাটা আমি কি বলবো তোমার, যে চেলসির হয়ে এই সিজনে যখন খেললো, ও যতই মানে কি বলছে অধিনায়কের একটা আর্মব্যান্ড ওর থাকুক না কেন, যেরকম মানে তুমি জানো যে রিস জেমস কিন্তু একটা বড় সিজনে কিন্তু আউট হয়ে গেছিল মানে চোটের জন্য, ওই ছিল ক্যাপ্টেন। এবার মানে কি বলবো অধিনায়কোচিত যে একটা ব্যাপার ওর মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে। আগের বিশ্বকাপে একটা আমরা কিশোর এনজোকে দেখেছিলাম, এই বিশ্বকাপে কিন্তু অনেক কি বলবো দায়িত্ব নিয়ে, এবং এটা ভাবো না মানে হ্যাঁ, এবং ওই মুহূর্তে ওই চাপের মুহূর্তে সমতা সূচক গোলটা করা, ওটার জন্য নার্ভ দরকার। সুতরাং আমার মনে হয় এনজো থাকছে। আর ফ্রন্ট টু লাউতারো মার্টিনেজ আমি রাখছি না, আমি হুলিয়ান আলভারেজকেই রাখবো, থাকছে। আর লিও মেসিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, লিও মেসি অটোমেটিক চয়েস। এই মোটামুটি ফার্স্ট 11 হতে পারে হচ্ছে যে কাল আর্জেন্টিনার সাইডে। একটা ছোট্ট সাম আপ করে দিই একটাই ভাবে যে আর্জেন্টিনার বাকি টিমটা অপরিবর্তিত থাকছে, নজরটা থাকবে একমাত্র রাইট উইং এ কে থাকছে, ডিপল খেলবে নাকি সিমিওনে খেলবে। আমার অনুমান সিমিওনে খেলবে, প্রথম 11-এ সিমিওনে কানা হবে। সৌভিক বলো একটু স্পেন নিয়ে তুমি চর্চা নিরন্তর করে থাকো। দেখো স্পেনের কথাটা আমি বলছি, কারণ স্পেন যে মেজর চেঞ্জটা অলরেডি করে দিয়েছে সেটা হচ্ছে পেড্রিকে বেঞ্চ করে দেওয়া। আচ্ছা, যেটা কিন্তু আমরা ভাবিনি। লাস্ট ম্যাচে পেড্রি বেঞ্চ ছিল, তার আগের ম্যাচে ওকে নামিয়েও তুলে নেওয়া হয়েছিল সেকেন্ড হাফে। দেখো লাস্ট ম্যাচ যেটা ফ্রান্সের এগেনস্টে স্পেন খেলেছে সেটা এরকম যে 4-1-2-3 খেলেছে, যেটা মূলত এখন স্পেনের ফরমেশন ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই একই ফরমেশনে আছে। রড্রি সামনে তোমার লেফট উইংয়ে আছে অ্যালেক্স বায়না। ফ্রান্স ম্যাচটা নিয়ে যদি আমি বলি, আমি আবারও বলছি একটা প্লেয়ারকেই আমার অফ লেগেছে, সেটা হচ্ছে অ্যালেক্স বায়না। উরুগুয়ের ম্যাচটাতে ওর গোলেই স্পেন জিতেছিল গ্রুপ লিগের লাস্ট ম্যাচটায়, কিন্তু ওভারঅল ওর খেলা কিন্তু খুব একটা তোমার নজর কাড়বে না। বাকি যে টিমের বাকি যে মানে 10 জনের খেলা আমি বলছি, গোলকিপার বাদ দিয়ে 9 জন, তো অ্যালেক্স বায়নাকে এখন রিপ্লেস করার মতো কেউ নেই। এই পজিশনটায় খেলতো তোমার নিকো উইলিয়ামস, কিন্তু নিকো উইলিয়ামসের যেহেতু চোট আছে, ও ফুললি ফিট নয়, তাই স্টার্টিং 11-এ অ্যালেক্স বায়নাই থাকছে লেফট উইংয়ে। আচ্ছা, আমি যদি গোলকিপারে আসি, গোলকিপারে তো অ্যালভারেজ মার্টিনেজের মতো উনাই সিমনই থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। ব্যাকলাইন কোনোভাবেই চেঞ্জ হওয়ার নয়, কারণ ব্যাকলাইনে লেফট ব্যাক আছে তোমার কুকুরেয়া, এখন ও থাকবে, ওকে রিপ্লেস করার মধ্যে। লাপর্তে
ওরা অসামান্য পারফরমেন্স করছে, সৌদি লিগ থেকে এখানে এসছে। Exactly, এবং আমি এখানে জোরে করতে চাই যে আমি যেমন বললাম যে আর্জেন্টিনার হয়ে যেরকম কি বলে যে পারেদেস নিজেকে আপস্কেল করেছে, লাপর্তেও তাই, লাপর্তে কিন্তু এখানে কারণ সৌদি লিগের স্কেল আর লা লিগা না, বা একেবারেই না। হ্যাঁ, লিগ লিগে তো নয়। স্কেল ঠিক। একদমই এক নয়। সেখানের একটা প্লেয়ার, এমনকি ও রোনাল্ডোর টিমমেট, ইয়েতে আল নাসেরে খেলে ও সম্ভবত, সেখানের একটা প্লেয়ার। আর এর অতীত ফ্রান্স ফুটবলের সঙ্গে জড়িত, ফ্রান্সে এক সময় খেলতো আন্ডার-21, সেখান থেকে সিটিজেনশিপ চেঞ্জ করে স্পেনে এসছে, সেখান থেকে একটা দুরন্ত পারফরমেন্স। তো লাপর্তে থাকবে, কুবার্সি এই প্লেয়ারটার মধ্যে একটা চমক বিশ্বকাপে, এবং মানে ওর মধ্যে একটা সেই কার্লোস পুয়োলের একটা ছায়া তুমি দেখতে পাবে, মানে কম বয়সী পুয়োল, শুধু চুলটা ওর লম্বা নয়, মানে যা ও খেলছে। কারণ তুমি যদি স্ট্যাট দেখো, একটা মাত্র গোল, মানে এটা একটা অদ্ভুত একটা মানে স্ট্যাট, জমাট ডিফেন্স একদম। এই ডিফেন্স বদলাবে না। ডান দিকে পেড্রো পোরো, যাকে আমি আগের দিনও বললাম যে এ ক্লাব ফুটবলের পোরো আর স্পেন টিমের পোরো, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আগের ম্যাচেও কিন্তু ও গোল করেছে, অলমোর একটা অসামান্য একটা চোট নিয়ে একটু জল্পনা চলছিল, গতকাল আমরা একটু আলোচনা করেছিলাম, বোধহয় একাধিক প্লেয়ারেরই চোট আছে। তো এই হলো ব্যাক লাইন। সামনে রড্রি, তাকে রিপ্লেস করার কোনো মানে জায়গাই নেই, কোনো মানে কেউ ভাববে না কোনো কোচ, হৃৎপিণ্ড দলের। ওপরে হচ্ছে তোমার একদিকে ড্যানি অলমো, একদিকে ফাবিয়ান রুইস হচ্ছে তোমার প্রথম দিকে একটু অফ ফর্ম ছিল, তাই জন্য পেড্রি স্টার্ট করছিল। আমি জানি না পেড্রির আলাদা করে কোনো চোট আছে কিনা। পরবর্তী সময় দেখলাম পেড্রি বেঞ্চ হয়ে গিয়ে ফাবিয়ান রুইস ফ্রান্স ম্যাচে, বরঞ্চ আমি বলবো ফ্রান্স ম্যাচের স্টার্টিং 11 আমি রুইসকে দেখে একটুখানি অবাকই হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এই ম্যাচটাতে পেড্রি স্টার্ট করবে, যাই হোক করেনি। কিন্তু ফাবিয়ান রুইস অসামান্য একটা, ফাবিয়ান রুইস কিন্তু জানো তো পিএসজির হয়েও কিন্তু খুব একটা ভালো খেলেনি না কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কিন্তু ওকে নামিয়েছিল। আমার মনে হয় যেটা যে পেড্রির জায়গায় ওকে খেলানোর একটাই কারণ, ও কিন্তু পেড্রির মতো ক্রিয়েটিভ না, কিন্তু ও না প্রচণ্ড ফিজিক্যাল। ও কিন্তু মানে ডুয়েল জিতে নেওয়ার ক্ষেত্রে এবং ওকে না তুমি ট্র্যাক করতে পারবে না। মানে ও ধরো কিন্তু মাঝখানে হঠাৎ করে দেখলে যে তুমি রড্রির সঙ্গে একটা টাই আপ হচ্ছে, হঠাৎ করে সামনে এগিয়ে যাবে এবং লাইক এ স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার, এবং ডুয়েলের ক্ষেত্রে বলের কন্ট্রোলও নেবে। হ্যাঁ, কন্ট্রোলও নেবে। ও কিন্তু পেড্রির মতো অতটা চোখ ধাঁধানো খেলে না, কিন্তু ও কিন্তু একটা মানে জমাট ব্যাপার আছে ওর মধ্যে একটা। হ্যাঁ, সেই কারণেই আর দেখো পেড্রিকে বেঞ্চ করারও একটা থাকে, কারণ সেকেন্ড হাফের সিচুয়েশন কি থাকে সেই হিসাবে যদি তোমার একটা ক্রিয়েটিভ হোল্ডিং মিডফিল্ডার লাগে, এই অবস্থায় কিন্তু স্পেনের পেড্রি ছাড়া বেটার অপশন নেই। আমি একটা ছবিকে একটা এই জায়গায় প্রশ্ন করবো যে পেড্রির মধ্যে কি কোথাও মানে ওই ধরো মানে বল নিজের পায়ে রাখার একটা মানে প্রবণতা টেন্ডেন্সি আছে। এবার দেখো না মানে অতিরিক্ত একটু দেখায়। হ্যাঁ, একদমই তাই। কারণ তুমি যদি দেখো ইউরো কাপ বা নেশনস লিগে, তুমি যদি দেখো নেশনস লিগের এই টিমটার সঙ্গে নেশনস লিগের একাধিক মানে অনেক প্লেয়ার ছিল, কিন্তু একাধিক চেঞ্জও ছিল। কারণ ডিফেন্সে তোমার লরেন্তে ছিল, মিকেল মারিনো শুরু করছিল, সে তারা কিন্তু এখন বেঞ্চে আছে। মিকেল মারিনো তো সুপার সাব হয়ে গেছে, এখন ওটা আমি পরে বলছি। পেড্রির ব্যাপারটা আমার মনে হচ্ছে, যেহেতু তোমার এখন রড্রি এখন একটা ফর্মে আছে, তোমার সামনে ড্যানি অলমো আছে, রড্রির সঙ্গে ড্যানি অলমো আছে, সেক্ষেত্রে আমার মনে হয় ফাবিয়ান রুইসকে দিয়ে একটা তুরুপের তাস মারার চেষ্টা করছে ফুয়েন্তে। কারণ তুমি যদি সব ট্রেকটাই একবারে দিয়ে দাও, তোমার অস্ত্র যদি একেবারে বেরিয়ে যায়, সেটা আর যদি সেটা ক্লিক না করে, এখন ধরো তোমার ফার্স্ট 11-এ আছে রড্রি, অলমো, পেড্রি, ঠিক আছে, তোমার ধরো কোনো কারণে ওটা ক্লিক করলো না, পেড্রির চোট হয়ে গেল, তুমি সেকেন্ড অপশন হিসেবে তুমি ফাবিয়ান রুইসকে নামাচ্ছ, তুমি প্রথমেই ওটা একটু ব্যাকফুটে চলে গেলে। আরেকটা কারণ আমার মনে হয় যে ধরো সেকেন্ড হাফে যখন অপোনেন্ট টিম একটু ধুঁকছে, সেই সময়টায় ক্লান্ত হয়ে গেল, তখন পেড্রি ঘাতক। কারণ যে চোরা দৌড়গুলো না, চোরা দৌড় এবং চোরা স্কিল, ও কিন্তু বল কন্ট্রোলটা ভালো করে, অপূর্ব বল কন্ট্রোলটা ভালো করে, এক সময় একটু বেশি হোল্ড করে ফেলে, সেটা ওর একটা দোষ। আমি জানি না এবারে ওকে এটা নিয়ে আলাদা ক্লাস নেবেন কিনা ফুয়েন্তে, কিন্তু ও যে বল কন্ট্রোলটা করে ওটা কিন্তু অসামান্য। সেই কারণে আমি বলবো পেড্রিকে বেঞ্চ করার একটা কিন্তু ট্রাম্প কার্ড হতে পারে ফুয়েন্তের জন্য, স্পেশালি আর্জেন্টিনা ফাইনালে। আর একদিকে ড্যানি অলমো, সামনে তো কোনো ব্যাপার মানে কোনো প্রশ্নই নেই, লামিন ইয়ামাল খেলবে রাইট উইংয়ে। আর তোমার এখনই দেখলাম আমি সর্বশেষ আপডেটে যে স্পেন ক্যাম্প থেকে বলে দিয়েছে 100% ফিট টু স্টার্ট, খেলছে হ্যাঁ কালকে খেলছে। আর সামনে তোমার ফলস 9 হিসেবে যাকে ওয়ারজাবাল, ও থাকবে। এবার যদি আমি রিজার্ভ বেঞ্চের কথা বলি, রিজার্ভ বেঞ্চে দেখো
প্রথম আমি রিজার্ভে আসছি। আচ্ছা। আমি স্পেনের ফার্স্ট 11 কি হতে পারে তোমার আচ্ছা। কাছ থেকে শুনলাম দর্শকদের জন্য, এবং আর্জেন্টিনারটা শুনলাম। আর্জেন্টিনা রিজার্ভ বেঞ্চ নিয়ে আমি প্রথমে আসি, তারপর আমি আচ্ছা, স্পেনটা একদম। নিয়ে তোমার কাছে আসবো। রূপকের কাছে যাবো যে আর্জেন্টিনা রিজার্ভ বেঞ্চটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। শক্তিশালী। বেশ কয়েকজন ফুটবলার যাদের এই ফার্স্ট 11-এ থাকার যোগ্যতা রয়েছে তাদেরকে খেলাতে পারছে না একদম একদম। এবং তাতে আমি যেমন তোমাকে বললাম যে বিশ্বকাপ শুরুতে বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু তাদের বিশেষ করে ডিফেন্সে অনেক চেঞ্জ করেছে। হ্যাঁ, তো আমার মনে হয় না যেমন ধরো মানে ম্যাচ এরকম একটা পজিশনে যাবে যে আর্জেন্টিনাকে ডিফেন্সে কিছু চেঞ্জ করতে হচ্ছে, যদি না ধরো 1-0 একটা লিড রয়েছে। আমার মনে হয় না যে টমাস টুখেলের মতো ওই আমি খানতিনেক ডিফেন্ডার নামিয়ে দিলাম আর দুজন কি বলবো যে অ্যাটাকার তুলে নিলাম, এই রকম আত্মঘাতী সিদ্ধান্ত যেটা টিমের ডিএনএর সঙ্গে যায় না, সেরকম স্কালোনি নেবে বলে আমার মনে হয় না। তবুও দেখো অটোমেটিক সাব একজন তো আছে, লাউতারো মার্টিনেজ একটা ভালো একটা ইফেক্ট ফেলছে। আরেকজনের কথা বলবো, সে হচ্ছে লাস অলসো। ও যখন স্পার্সের হয়ে যখন খেলতো, ওই টটেনহামের হয়ে যখন খেলতো, তখন ওর না মানে কি বলবো ফ্রি কিক নেওয়াটা বা কর্নার নেওয়াটা অনেক সময় কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং এই বিশ্বকাপেও কিন্তু একটা ম্যাচে দেখলাম শুরু থেকে খেলছে, ফলে তার যে সিলেকশনটা এটা কিন্তু একটা মানে কি বলবো যে বড় ফ্যাক্টর হতে পারে। আর মার্টিনেজ আছে। আমার মনে হয় না দেখো এই বিশ্বকাপে না আর্জেন্টিনা ওই রকম সাবস্টিটিউট করে ম্যাচ বের করে দিচ্ছে এরকম না। তাদের যে সমস্ত প্লেয়াররা খেলেছে তারাই কিন্তু আলটিমেটলি, যেমন ধরো তুমি ইংল্যান্ডের বিরুদ্ধে দেখো না, যারা মাঠে খেলছে আলটিমেটলি কিন্তু সমতাটা ফেরালো সেই এনজো, সেই মেসি, মানে যারা খেলছে তারাই কিন্তু এটা দলগতভাবে একটা জায়গায় নিয়েছে। মার্টিনেজের গোলটা আছেই। ফলে আমার মনে হয় না যে আর্জেন্টিনার ক্ষেত্রে সাবস্টিটিউট খুব একটা কাজের দরকার না। একটা সেট টিম আছে ওদের, একটা সেট সাবস্টিটিউটও আছে যাদের প্ল্যান বি হিসেবে ব্যবহার করছে মোটামুটি ভাবে হয়তো। এবং আমি বলতে পারি নিকো পাসকে কখনো কখনো আমার মনে হচ্ছে যে খেলাতে পারে, কিন্তু এই বিশ্বকাপে অদ্ভুতভাবে দেখলাম যে প্রথমে শুনেছিলাম যে ও সিলেকশন নিয়ে একটা দ্বন্দ্ব আছে, মানে ও নাও খেলতে পারে বিশ্বকাপে, এরকম একটা খবর ব্যবহারও করেনি, একটা ম্যাচে খেলেছে মাত্র। এইটা একটা অদ্ভুত লাগছে, কারণ ওকে অনেকে কিন্তু বলছেন জানো তো যে মেসির সাবস্টিটিউট। মানে সবাই প্রথমে ধরে নিয়েছিল যে মেসি এইরকম গরমে এইরকম একটা দাবদাহের মধ্যে ক্লান্ত হয়ে পড়বে, আদৌ মানে খেলতে নামবে কিনা, বা ওকে এমনও শুনেছিলাম যে গ্রুপ লিগে হয়তো মেসি খেললোই না, এরকম একটা গুঞ্জন এসেছিল কিন্তু যে তার বিকল্প হচ্ছে নিকো পাস। এবার নিকো পাসের যে আপব্রিঙ্গিংটা, সে খেলেছে কিন্তু সেস ফ্যাব্রিগাসের আন্ডারে, কোমো বলে একটা ক্লাব আছে ইতালিতে। ফলে কি হয়েছে মানে এবার দেখো সেস ফ্যাব্রিগাস কিন্তু লক্ষণীয়ভাবে কিন্তু স্পেনের। এবার তার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আরো বেড়ে গেছে না, সেটার কারণ কিন্তু ওই ফ্যাব্রিগাসের ছত্রছায়া খেলাটা থেকে ওর স্কুলিং এ থাকার ফলে একটা পাসিং ফুটবল বা যেটা এসছে একটা। এবার তুই স্পেনের, আমি আসি সৌভিক, স্পেনের কি হতে পারে, সাবস্টিটিউট কি ছক থাকতে পারে? দেখো, যে প্রথমেই তোমাকে বললাম যে পেড্রিকে বেঞ্চ করে দেওয়াটা আগেই একটা চাল আমার মনে হয় ফুয়েন্তে করে নিয়েছে। কিন্তু তুমি সাবস্টিটিউট মানে তোমার দেখো একটা ফুটবলের হচ্ছে তোমার বেঞ্চ যদি স্ট্রং হয়, তোমার ভাবনাটা কিন্তু অনেক কমে যায়। মানে ফার্স্ট 11-এ কোনো প্লেয়ার ফ্লপ করলেও তুমি তাকে তুলে নিয়ে একজনকে নামালে সে ডিফারেন্স। আমার রিজার্ভ বেঞ্চ দেখে শক্তি বিচার করা একদমই তাই, যে রিজার্ভ বেঞ্চ তোমার কতটা মানে কাকে চেঞ্জ করলে মানে তুমি প্ল্যানটা করবে কি করে। যদি তুমি একজনকে তুলে নিলে ভাই ওর চোট হয়ে গেল, ওকে যে রিপ্লেস করছে সেই প্লেয়ারটা ওর সমতুল্য বা ওর থেকে বেটার, মানে এর থেকে ভালো কোচের কাছে কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে আমি বললাম যে ফাবিয়ান রুইস ফার্স্ট 11 যদি করে, আমার মনে হয় সেটাই করবে। ফাবিয়ান রুইসকে রিপ্লেস করবে পেড্রি, ঠিক আছে। এবার ড্যানি অলমোকে রিপ্লেস করার জন্য এখানে গাভি বসে আছে। এটা আমার কাছে একটা মানে বিস্ময় যে গাভির মতো একটা প্লেয়ার, যাকে মানে গাভি, পেড্রি আর অলমো, এই তিনজনকে একসময় জাভি, ইনিয়েস্তা আর পিকের মতো ভাবা হচ্ছিল, মানে ওই তিনজনের মতো ভাবা হচ্ছিল। সেই গাভি একটা ম্যাচ সুযোগ পায়নি এই বিশ্বকাপে, সেই গাভি এখনো বসে আছে। গাভিকে বাদ রেখে ফাইনালি উঠে গেছে। সেই গাভি এখনো বেঞ্চ। মিকেল মরিনোকে তো একটা অদ্ভুত ভাবে ব্যবহার করছে, সে তো বলেই দিয়েছে ফুয়েন্তে যে ওকে আমার এমন টাইমে দরকার পড়বে যে ওকে আমি চাইলে মিডফিল্ডার নামাবো, চাইলে আমি স্ট্রাইকার নামাবো, চাইলেও ফলস 9 খেলবে, চাইলেও রাইট উইং চলে যাবে। ও একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করে নিয়েছে এই টিমটাতে। এবং এটা কিন্তু কখনো কখনো জানো তো মানে আর্সেনালের হয়ে যখন খেলেছে এই সিজনে, আমি দেখছিলাম ওর যে খেলাটা, ওর এই যে মানে বেঞ্চ থেকে নেমে খেলাটা বদলে দেওয়া, এটা কিন্তু মিকেল আর্তেতার হাত ধরে। হ্যাঁ, এবং আর্তেতার হাত ধরেই দেখেছি ওকে, কিন্তু আর্সেনালে কিন্তু রেগুলার স্টার্টার ছিল না ও কিন্তু এইভাবে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু এফেক্ট ফেলেছে। গোল যতটা না করেছে তার থেকে বেশি কিন্তু করিয়েছে।
ফলে আমার মনে হয় যে আর্জেন্টিনা ম্যাচে যদিও গোল নাও পায়, স্পেনের গোল করানোর ক্ষেত্রেও কিন্তু assistant এবং কাজটা কিন্তু এবং করতে ও পারে। মনে হয় এই ব্যাপারটা বেশি এনজয় করছে, মানে Enjoy ওকে যদি করছে। তুমি দুম করে ফার্স্ট 11-এ রাখো আমার মনে হয় না ও অতটা এফেক্টিভ হবে। ঠিক ঠিক এই ব্যাপারটা ও নিজেও খুব এনজয় করছে যে ও একটা 65 মিনিট 70 মিনিটে নামবে, কি ধরো আরও পরে 85 মিনিট 86 মিনিটে নামলো, নেমে যখন তুমি পর্তুগাল ম্যাচটা দেখো ও কখন নেমেছে, নামার প্রায় 5-7 মিনিটের মধ্যে ও গোলটা করে দিয়ে বেরিয়ে গেল। বেলজিয়াম ম্যাচেও তাই। এই ব্যাপারটা না ওকে, আর যে প্লেয়ার এই ব্যাপারটা এনজয় করবে না, যে আমার জন্য ওয়েট করছে যে আমি নেমে একটা ডিফারেন্স করবো, এইটাই কিন্তু একটা ফ্যাক্টর হয়েছে এইসব ম্যাচে। তো সুতরাং এইগুলো হচ্ছে একটা মানে প্লেন ব্যাপার যে এই প্লেয়ারগুলো ফার্স্ট 11-এ থাকবে না, এই প্লেয়ারগুলো এইটা রিজার্ভ বেঞ্চে থাকবে এবং সেটাই স্ট্রং স্পেনের। যেমন আমি 3টে প্লেয়ারই বললাম, পেড্রি, গাভি আর মরিনো, এই 3টে প্লেয়ার বেঞ্চ থাকছে, এটা একটা আলাদা শক্তি দেবে ফুয়েন্তার কাছে। একদম। আরেকটা বিষয় দেখো যে যদি 90 মিনিটসে খেলার ফয়সলা না হয়, 120 মিনিট যায়, ওই 30 মিনিটটা অত্যন্ত ভাইটাল। ফার্স্ট 11-এ যারা খেলে তাদের অনেক ক্ষেত্রে কিছুটা দম কমে আসে, এবং সেক্ষেত্রে যে রিচার্জ করার জন্য বা ফুয়েলটা নতুন করে দেওয়ার জন্য রিজার্ভ বেঞ্চ একটা বড় ভূমিকা নেয়। তখন আমি দেখেছি অনেক কোচেরা একটা দুটো পরিবর্তন করে যেটা ক্লিক করে যায়, সেটা তো একটা বড় ফ্যাক্টর নিশ্চয়ই। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা তুমি দেখবে যে খেলা যখনই ওই কি বলবো যে 120 মিনিটের দিকে যাবে বা যাচ্ছে এরকম একটা ব্যাপার, তখনই না মানে দুই টিমই ডেসপারেট থাকে যে 90 মিনিটের মধ্যে ভাই গুটিয়ে ফেলো যেভাবে হোক। মানে এটা কিন্তু আগে দেখিনি আমি, মানে ফুটবলটা যে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আগে কি হতো, 80 মিনিট গেলেই কিন্তু খেলাটা স্লো হয়ে যেত। আমার এখনই মনে পড়ছে 2006-এর যে বিশ্বকাপটা হয়েছে, যেটা তোমার ইতালি জিতলো, আমি দেখছিলাম এই একটা মানে কি বলবো রিপ্লেতে দেখছিলাম খেলাটা, দুই টিমই স্লো হঠাৎ করে, এবং যখনই এক্সট্রা টাইমে এলো শেষ দিকে এক্সট্রা টাইমে শেষ দিকে যতক্ষণ পর্যন্ত না সেই জিদান আমাদের ঢুসো মারলো, তার আগে পর্যন্ত খেলা অদ্ভুত মন্থর। এবং এটা কিন্তু আমার মনে হয় না এই বিশ্বকাপের একটা মানে কি বলবো যে দেখা যাচ্ছে বলে, এই বিশ্বকাপে অদ্ভুত একটা উলট পুরাণ আমরা দেখতে পাচ্ছি যে যখনই খেলা মোটামুটি 80 পেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সবাই কিন্তু মানে চেয়ারটা আরো ধরে বলছি যে কি হচ্ছে এটা, এইবার কি যেটা হবে, এটা তো তোমার মনে হয় আর্জেন্টিনা ম্যাচগুলো বেশি আর্জেন্টিনা তো মানে এটা সবথেকে 82 মিনিটের পর গোল শোধ করছে, তারপরে 90 মিনিটসের যে এবং তুমি সমতা ফেরানোর পরে তুমি সেমিফাইনালটাই দেখো, যখন 85 মিনিটে এনজো গোলটা করে এক করলো, তুমি নর্মালি ভাববে যে এবারে ওরা একটু স্লট করবে গেমটা, যাতে ওটা 120 মিনিটে আরো বাড়িয়ে দিল, মানে এমন তাগিদে হলো যে না আমাদের 90 মিনিটেই শেষ করতে হবে, আমরা এক্সট্রা টাইমে যাবো না। এই তাগিদটা কিন্তু রূপক যেরকম বললো, এই তাগিদটা কিন্তু আগে ছিল না। আগে যখনই ওই 89 মিনিটসে তোমার সমতা ফিরছে, দুটো টিমই অটোমেটিক্যালি শুরু হয়ে গেল যে আরো 8 ঘন্টা খেলবো, 8 ঘন্টা খেলি, এবার যা হবে এক্সট্রা টাইমে দেখা যাবে। এক্সট্রা টাইমে না হলে আমার টাই ব্রেকার রয়েছে। আরেকটা বিষয় দেখো যে তুমি এখানে আমি একটা জিনিস জুড়ে দিচ্ছি খালি, দেখো এই বিশ্বকাপে একমাত্র একটাই টিম 90 মিনিট পর্যন্ত কিন্তু এই স্পেন আর আর্জেন্টিনার কাছে কেপ ভার্দে। হ্যাঁ, তো এইবারে তুমি দেখো কেপ ভার্দের যে ম্যাচটাতে স্পেন আটকে গেছিল না, ওই ম্যাচে কেপ ভার্দে কিন্তু মোটামুটি আল্ট্রা ডিফেন্সিভ খেলেছিল। 1 2 লক্ষণীয়ভাবে আর্জেন্টিনার যে ম্যাচটাতে কেপ ভার্দে ওদেরকে মোটামুটি চোখের জলে নাকের জলে করেছিল, সেই ম্যাচে কিন্তু আমরা একটা অন্য কেপ ভার্দেকে দেখলাম। এইভাবে আমি এটা মানে একটা ইকুয়েশন করতে চাইছি যে কালকে কি আমরা দেখতে পারি, মানে আর্জেন্টিনা কিন্তু ইংল্যান্ড ম্যাচে আমূল চেঞ্জ হয়ে গেছিল ওদের খেলা, একদম। আমরা কি আবার স্পেন ম্যাচে একদম অন্য একটা আর্জেন্টিনাকে দেখতে পারি, যারা কিনা অনেক বেশি লো ব্লকে খেলছে? হতে পারে কিন্তু এটা মানে অনেক বেশি লো ব্লকে খেললো যাতে করে স্পেন ফার্স্ট্রেটেড হয়ে যায়, কারণ স্পেনের সঙ্গে বল দখলদারিতে আর্জেন্টিনা পেরে উঠবে না, মাঝ মাঠের দখলে পারবে না, প্রেসিং ফুটবলে পারবে না। এবং এটা কিন্তু আমরা ফ্রান্স ম্যাচে দেখে নিয়েছি যে বলের ডিস্ট্রিবিউশন বলো বা বাইপাস করে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এখানে কিন্তু আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে। এখানে স্পেন রাজা, ফলে কোথাও গিয়ে হয়তো এটা হতে পারে যে তারা হয়তো আরেকটু নিচে নেমে খেললো, কারণ কেপ ভার্দে কিন্তু একটা মডেল দেখিয়ে দিয়েছে। হতে পারে যে সেটা বিশ্বকাপের যে প্রথম ম্যাচ স্পেন হয়তো তখন ছন্দে ছিল না, কিন্তু ওটা কিন্তু সূত্র দিয়েছে, মানে একটা কিন্তু মাথায় দিয়েছে স্কালোনির, যে এটা স্কালোনি করতে পারে। আর একটা কথা যেটা যে কেপ ভার্দে যেরকমভাবে আর্জেন্টিনাকে কি বলবো যে আটকে রেখেছিল বলতে পারো, বা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিল খেলাটা, সেখানে কিন্তু তারা প্রচণ্ড ফিজিক্যাল একটা ফুটবল খেলেছিল। দেখবে লক্ষ্য করে দেখবে যে যখনই পায়ে বল আসছে ওরা কিন্তু তেড়ে যাচ্ছে। এই খেলাটা কিন্তু স্পেনের ন্যাচারাল খেলা, একদিক থেকে দেখতে গেলে ওরা কিন্তু ওই রকমই খেলে। যখনই তোমার পায়ে বল যাবে ও কিন্তু প্রেস করবে। ওই গোলকিপারের পায়ে বল গেল ইংল্যান্ড ম্যাচে আমরা যেরকম দেখলাম যে মার্টিনেজ মানে বল পায়ে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, কাকে দেবে ভাবছে, সেটা কিন্তু কখনো হবে না। ও কিন্তু রিলেন্টলেসলি কিন্তু তাড়া করে যাবে।
সাথে সাথেই তারা তারা করবে। করবে। আর ম্যান মার্কিং কি কিছু মনে হয় তোমার যে এখনকার আধুনিক ফুটবলে তো সেভাবে ম্যান মার্কিং হয় না? না দেখো ম্যান মার্কিং যে ম্যান মার্কিং করে আগে ফুটবলে ছিল তাকে শুধু ম্যান মার্কিং এর জন্য রাখা হতো, এখন তা না, না। এখন সেটা এক্সট্রা টাস্ক হিসেবে দেওয়া হয় তার নিজের দায়িত্বের পাশাপাশি। না এখন মনে হয় দেখো ম্যান মার্কিংটা তুমি যখনই করতে যাবে না তুমি না আমার মনে হয় যেটা তুমি নিজের খেলাটাকে না একটুখানি কম্প্রোমাইজ কোথাও, করে দেবে। right. কারণ যখনই তুমি ধরো রড্রিকে বলা হলো তুমি মেসিকে ধরে রাখবে, রড্রি যাতে নিজের খেলাটা কি করে খেলবে, ওর তো টার্গেটটা থাকবে মেসিকে আমাকে আটকাতে হবে। এবার তুমি একটা আমার মনে হয় একটা জোনাল মার্কিং থাকবে, কিন্তু ওই যে ম্যান টু ম্যান মার্কিং যেটা সেটা আমার মনে হয় না ভাই। আর দুটো টিমের খেলাটা এমন ধরনের না, ওটা করে আমার মনে হয় লাভ হবে হবে না। না, ছন্দ কারণ কেটে যাবে। ট্যাকটিক্যালি তুমি যদি দেখো দুটো টিমের ছন্দটা কিন্তু একই রকমের প্রায়, ঠিক। স্পেন একটু বেশি বা আর্জেন্টিনা একটু কম, বা কোনো ক্ষেত্রে আর্জেন্টিনা বেশি স্পেন কম, কিন্তু দুটো টিমেরই ট্যাকটিক্যাল গেম প্লেটা কিন্তু মোটামুটি এক মাঠে। আর দুটো টিমই ফিজিক্যাল খেলতে পারে, এমন না যে খেলতে পারে না, মানে একতরফা টিম মারবে এরা সহ্য করবে সেটা নয়, দুটো টিমই কিন্তু ফিজিক্যাল ব্যাটেলটা হবে। ঠিক। সুতরাং আমার মনে হয় না ম্যান মার্কিং বলে কিছু থাকবে, কিন্তু ওই নজরে রাখা যে নিজের হ্যাঁ, টাস্কের হ্যাঁ, পাশাপাশি তুমি একটা নজরে এক্সট্রা রাখা, টাস্ক হিসাবে সেটা একটা থাকবে। আমি শেষ প্রশ্নে আসবো দুজনের কাছেই, সেটা হচ্ছে যে বিশ্বকাপ জয়ের লাস্ট অপশন যদি খেলা গড়াতেই থাকে টাই ব্রেকার। এমি মার্টিনেজ গতবার জাদু করে দিয়েছিল একেবারে, এবার গোলকিপারের যদি পরীক্ষা, নিশ্চিত গোলকিপারের যেমন পরীক্ষা তেমনই হচ্ছে স্ট্রাইক যারা শট নেবে তাদেরও পরীক্ষা। মেসি এবার মিস করেছে, নার্ভ ফেল করে অনেক সময় বড়তে, টাই ব্রেকারে গেলে মনে হয় দেখো এইগুলোই প্রেডিকশন করা খুব ভুল ফুটবলের মাঠে। তাও একটা এতদিন এই বিশ্বকাপের খেলা যা দেখেছো, গোলকিপারদের পারফরমেন্স দেখেছো, তোমরা দুজনে এটুকু একটু বলো ছোট করে যে কে এগিয়ে থাকতে পারে টাই ব্রেকারে বল বাঁচানো এবং শট নেওয়া? হ্যাঁ, টাই ব্রেকারে গেলে আমার মনে হয় যে যদি খেলাটা সাডেন ডেথে যায় যেতেও পারে। আচ্ছা, সাডেন ডেথ পাঁচের যেতেও পরেও পারে, যেতে পারে। হ্যাঁ যেতে পারে। কারণ হচ্ছে দুজন গোলকিপারকে শর্ট স্টপার হিসেবে আমি মানে হাইলি রেট করি, মানে সত্যিই ভালো। এই বিশ্বকাপে যে কটা গোলকিপার রয়েছে যারা পেনাল্টি সেভ করতে পারে তাদের মধ্যে কিন্তু সিমোনে আর মার্তিনেজ দুজনেই কিন্তু ওপরের দিকে থাকবে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আর্জেন্টিনা যেহেতু গতবার জিতেছিল পেনাল্টিতে শুট আউটে, হ্যাঁ সেটা স্পেনও জিতেছে, এরকম না যে স্পেন জেতেনি, কিন্তু আমার মনে হয় যে গতবারের যে একটা অভিজ্ঞতা, হ্যাঁ স্নায়ুচাপ ধরে রেখে, হ্যাঁ যেভাবে হ্যাঁ এবং শেষ শটটা বোধহয় পারদেশি মেরেছে, বাংলাদেশি মেরেছিল। এবং তার থেকে বড় কথা হচ্ছে ধরো আগেরবার আমি একটা জিনিস জিতে গেছি, হ্যাঁ, আর স্পেন ভাববে যে আমি 16 বছর হয়ে গেছে, ওই 16 বছরের ভারটা কি কোথাও গিয়ে পায়ে চলে আসবে স্পেন প্লেয়ারদের, এইটা একটা কিন্তু বড় ফ্যাক্টর হবে। তাহলে তুমি শতাংশের হিসেবে হলেও আর্জেন্টিনাকে এগিয়ে রাখো, তুমি টাই ব্রেকারে এগিয়ে রাখছো। সৌভিক কি বলবে? দেখো এটা যদি 5-6 বছর আগের স্পেন হতো আমি ডেফিনেটলি বলতাম আর্জেন্টিনা 60-40 এগিয়ে, বা ধরো 70-30 এগিয়ে। কারণ বিগত কয়েক বছরে স্পেনের এই টাই ব্রেকারে গিয়ে আমি দেখেছি স্পেন খুব বাজেভাবে হেরেছে। তুমি 2018 রাশিয়া বিশ্বকাপ দেখো, তার পরবর্তী সময়ে যে টাই ব্রেকার যে কোনো ম্যাচে পেনাল্টি হয়েছে খুব বাজেভাবে স্পেন হেরেছে। মানে একটা সময় আমারও হয়েছিল ইভেন মানে গত বিশ্বকাপে মরক্কোর এগেনস্টেও স্পেন টাই ব্রেকারেই হেরেছিল। একটা কথা বলছি যে ওই সময় কি দে গিয়া ছিল গোলকিপার, 2018-তে দেখিয়েছিল, দে গিয়া পেনাল্টি সেভ করতে অতটা দক্ষ ছিল না। এবং এই ইকার ক্যাসিয়াস ছিল, এবং এই দে গিয়ার এগেনস্টেই রোনাল্ডোর হ্যাটট্রিক ছিল ওয়ার্ল্ড কাপে। এবং একটা যেটা সম্ভবত শেষ গোল না, তার আগের গোলটা মানে সেই হাত ফসকে গেছিল। তো মরক্কোর এগেনস্টে মনে হয় 2022-এর বিশ্বকাপেই মরক্কোর এগেনস্টে স্পেন টাই ব্রেকারেই হারলো। কিন্তু তার পরবর্তী মানে লাস্ট 4 বছরে আমি বলবো, যেটা আমি মানে দেখেছি লাস্ট বড় টুর্নামেন্টগুলোতে, স্পেন এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করেছে। মানে পেনাল্টি টেকাররাও ইমপ্রুভ করেছে, গোলকিপার হিসেবে উনাই সিমনও নিজেকে ইমপ্রুভ করেছে। তো সেক্ষেত্রে আমি এখন রেশিওটা রূপক আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। আমি এখানে স্লাইটলি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, কিন্তু সেটাই 51-49 টাই ব্রেকারে গেলে আমি একদমই বলতে পারবো মানে একদম কাটায় রূপক যা বিশ্লেষণ করেছে তা তো 49-51 এর মতোই আসছে। সুতরাং টাই ব্রেকার পর্যন্ত ম্যাচ গড়াবে কিনা এবং গড়ালে কি হতে পারে, গোলকিপারদের যে একটা তুল্যমূল্য বিচার, শুধু তো গোলকিপার নয় যারা শট মারবেন তাদেরও, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলোচনায় আড্ডায় যেটা উঠে এলো, কোথাও একটা শতাংশের বিচারে হলেও আর্জেন্টিনা হয়তো কিছুটা এগিয়ে আছে। কিন্তু বিশ্বকাপের মঞ্চ এভাবে প্রেডিকশন করা যায় না, এভাবে বলা যায় না। আমরা আজকে আলোচনার মূল আমাদের বিষয়বস্তু ছিল ফার্স্ট 11 কারা খেলতে পারে, রিজার্ভ বেঞ্চ কার কতটা শক্তিশালী, কি স্ট্র্যাটেজি হতে পারে, কিভাবে চেঞ্জেস আসতে পারে, যদি 90 মিনিটের পরেও ম্যাচ গড়ায় সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে কারা নামতে পারেন। আজ শনিবারের সন্ধে আর আগামীকাল খেলা,
আপনাদেরও উত্তেজনার পারদ চড়ছে, আমরা যারা এখানে বসে কাজ করছি আমাদেরও উত্তেজনার পারদ চলছে। কাল নিশ্চিতভাবেই আমরা আবারও আসবো ম্যাচের ঠিক আগের মুহূর্তের জন্য কি আপডেট থাকে সেটা দেওয়ার জন্য। আজ আপাতত এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।